শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো, প্রথমেই শুরু করছি রুটি করা থেকে। প্রত্যেক দিন তো শুরু করি কাজকর্ম করা থেকে। আজকে ভাবলাম চলো সকালের টিফিন থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলো তো, প্রত্যেক দিন না মেয়ের টিফিন তৈরি করা গোছানো এগুলো তো শেয়ার করি না। আজকে ভাবলাম চলো টিফিনেও তো আগে কিছু খাইয়ে দিতে হয়, টিফিন দিতে আলাদা রকম। তো সব কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর রুটি করা বলো, যা কিছু করা এক ভাগের যখন আমি অল্প রান্না করি, হয় এই উনানটা জ্বালাই, তা না হয় ওই পাশে আরেকটা এক উনান আছে ওইটা জ্বালাই। আমি ভেবেই নিয়েছিলাম মাঝে মধ্যে কিন্তু একরকম রান্না করতে হয়, তখন একটা উনানের দরকার পড়ে। তো দেখো রুটি হচ্ছে কত সুন্দর। তো এগুলো কেনা আটা না, এমনি গম দিয়ে ভাঙিয়ে তারপরে কিন্তু আটা বানানো। আর এখন দুরকম মেশিনে নাকি দুরকম ভাঙানো হয়। এক জায়গায় পুরো খোসাটা বাদ দিয়ে নাকি শুধু গম এমনভাবে ভাঙিয়ে দেয় আটাটা পুরো সাদা হয়। আর এক জায়গায় একটু দাম কম নেয় কিন্তু লাল আটা হয়। তো আমি বলেছি এরকম যেরকম নর্মাল আমরা লাল আটার রুটি খাই এরকমভাবেই ভাঙিয়ে দিতে। আমাদের বাড়িতে সেরকম রুটি খাওয়ার কেউ নেই। আমি অনেক পছন্দ করি রুটি। আর তার সঙ্গে আমার ছোট মেয়ে একটু যদি মিষ্টি হোক কিংবা একটু চিনিতে ভিজিয়ে দেওয়া হয় কিংবা একটু ডালে ভিজিয়ে দেওয়া হয়, ও অনেক সুন্দর খেয়ে নেয়। তাছাড়া ওর পাপা বলো অতটাও পছন্দ করে না। আর সিমরান ওই আমার সঙ্গে দুটো একটা ওই খাই আর কি, অতটাও পছন্দ করে না। তো এই যে চাটুইটার মধ্যে একটু সেঁকে নিয়ে তারপরে আগুনে দিয়ে ফুলিয়ে নিচ্ছি। আর এই রুটিগুলো যেহেতু আমার বড় মেয়ে আমি আর ঈশা তো খাবে এমনি চিনির পানি দিয়ে কিংবা বাতাসার পানিতে ভিজিয়ে। তো ওই কারণে ভেবেছিলাম প্রথমে একটা ডিম ভাজি, তারপরে দেখলাম একটা ডিম ভাজলে দুজনের কুলাবে না। তো বুদ্ধি করে এই আর কি অনেকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর তারপরে ডিমটা এর মতো ভেঙে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। আর একটু জিরেও ফোড়নে দিলাম। এইভাবে করে নিলে সবজিটা একটু বেশি হবে আর আমাদের দুজনের কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো সংসারে সবসময় একটু বাঁচিয়ে চলার চেষ্টা করি। অনেকেই হয়তো বাঁচানোটাকে কিপটেমি মনে করে, কিন্তু আমি মনে করি একটা খেটে খাওয়া সংসার আর কি একজনের ঘাড়ের ওপরে পুরো সংসার থাকে, সেই সংসারটাকে দাঁড় করাতে গেলে কিন্তু এটাকে কিপটেমি বলে না, এটাকে বাঁচিয়ে রাখা বলে। তো এই জিনিসটা আমি সবসময় খেয়াল করি। কারণ আমি যখন বাবার বাড়িতে ছিলাম, আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যাই ইনকাম করতো একদম পুরো খাওয়া দাওয়া খুব ভালো মন্দ খাওয়া পোশাক আশাক দিয়েই কিন্তু শেষ হয়ে যেত। আলাদা করে বাড়ছিট কোনো কিছু আমাদের হতো না। তো হয়তো আমরা ভালো খেয়েছি, ভালো স্কুলে পড়েছি, একটা ঘর করেছিল ভালো, কিন্তু আমার বাবার যে শরীর খারাপের টাইমে তখন কিন্তু গোস্তিত কোনো টাকা ছিল না। ওই কারণে আমি সবসময় মনে করি যে সংসারটা এমনভাবে চালানো দরকার যাতে হাতে কোনো বাড়ছিট থাকে। হুপ করে যদি কারোর কোনো শরীর খারাপ হয় তখন যেন নিজে কিছু পয়সা বার করতে পারি, অন্যের কাছে হাত না পাতা লাগে। তো কিছু কিছু জিনিস দেখে মানুষ এমনভাবে শিক্ষা নিয়ে থাকে যে তার জীবনে সেই কাজগুলো আর দ্বিতীয়বার করার চেষ্টা করে না। আমার ক্ষেত্রেও ঠিক তাই। তো দেখো সুন্দর করে এখন বেডশিটটাকে চেঞ্জ করে নেব। আর বেডশিটটা চেঞ্জ করা একটা নেশা, নোংরা না হলেও মনে হয় চেঞ্জ করি, দেখতে ভালো লাগবে, চোখে দেখার সুবাদে এই কাজগুলো করতে থাকি। পরিশ্রম যতই করো না কেন শরীর কিন্তু খারাপ হবে না, আর পরিশ্রম কম করলে তখন গিয়ে শরীরটা ভালো থাকবে না। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি আমি মুগ্ধ হয়ে যাই এই সকল কমেন্টগুলো পড়ে। আর আমার হাজব্যান্ডকেও পড়ে শোনাই। অনেকেই বলেছো ঈশা মা অনেক বড় হোক আর এইভাবেই বেড়ে উঠুক, তুমি ওদের পেছনে সময় দাও আর মেয়েকে মানুষের মতো মানুষ করো। তো আমার সেই সকল বোনদেরকে জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা আমার মেয়েকে দোয়া ভালোবাসা দেওয়ার জন্য। আর এইভাবেই নিজের বোনের মতো আমি যেন তোমাদেরকে সব সময় পাশে পাই, এইটাই আশা রাখি। তো দেখো বেডশিটটা তো চেঞ্জ করলাম, একটু গুটিয়ে গুটিয়ে আছে। তো এই প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলে একদম সুন্দর সমান এবং ঠিকঠাক হয়ে যাবে। খুব সুন্দর করে বেডশিটটা টান টান করে গুছিয়ে তারপরে দুটো কুশন দিয়ে দিলে পুরো খাটের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। সামান্য ছোটোখাটো জিনিসও ছোটোখাটো ঘরে যদি মানানসই করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, ছোট্ট বাড়িটাও কিন্তু কোনো হাভেলির থেকে কম লাগে না, অনেক ভালো লাগে। তো দেখো এখন সুন্দর করে আমার এই যে আজকে সমস্ত ড্রেসিং টেবিল, শোকেস, তারপরে ওই ঘরের যে আমার সানসেট আছে সবটাই আজকে ডিপ ক্লিনিং করব। অনেক দিন থেকে ভাবছি কিন্তু সময় হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম হাতে অনেক সময় আছে আর অনেক ভোর ভোর উঠেছি, কাজগুলো আমি সুন্দরভাবে করে নিতে পারবো।
এখানে আমি সব কিছু পরিষ্কার করছিলাম, আর আমার মেয়ে একটা দেশের গানে নাচ করছিল মুখে মুখে বলে। এগুলো ওদের স্কুল থেকেই শেখায়। আর আমি যেহেতু টাকিতে আমার মেয়েকে যে স্কুলে ভর্তি করিয়েছি, ওই স্কুলটা এত বেশি ভালো, তোমাদেরকে কি বলবো। অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে স্যার ম্যামেরা অনেক ভালো খেয়াল রাখে। আর ইংলিশ মিডিয়াম স্কুল তো, বাচ্চা কাচ্চারাও কিন্তু দুটো একটা ইংলিশ কথা এখন বলতে পারে। তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছে স্কুলটা কোন জায়গায়। এটা হচ্ছে টাকি, আর স্কুলটার নাম হচ্ছে টাকি পাবলিক স্কুল, টাকি সুইচ গেটের আগে। আশেপাশে যারা আছো মনে করছো ভর্তি করাবে, অবশ্যই করাতে পারো। আশা রাখবো অন্যান্য আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে তার থেকে অনেক বেটার আছে। আর আমার বাড়ি থেকে যেহেতু একদম কাছাকাছি, আমার তো অনেক সুবিধা হয়েছে এই কাছের স্কুলটায় ভর্তি করে। তো চলো এখন এই যে কর্নার টর্নারগুলো গুছিয়ে নিলাম, আর এখন এর ওপরটাও খুব সুন্দর করে গুছিয়ে নেব। শোকেজের ওপরে যদি নোংরা থাকে একদম ভালো লাগে না, ঘরে ঢুকলেই মনে হয় কি একটা যেন জঞ্জাল হয়ে আছে। এখানটায় অনেক দিন থেকে এই প্লাস্টিকের জিনিসপত্রগুলো অনেক এলোমেলো হয়ে আছে, তবে ঠিকভাবে সময় করতে পারছি না। এগুলোকে মুছে ওপরে ধুলো টুলো ঝেড়ে একটা পেপার বিছিয়ে তারপরে জিনিসগুলো ঠিকঠাক করে রাখবো। আর কবে কবে এই কোটোয় কোটোয় করে জিনিসপত্র রাখি, আমার পরে আর মনেই থাকে না যে ওপরে কী তুলে রেখেছি, সেই জিনিসটা আবারও পরে আনা হয়। এটা কি তোমাদের সাথেও হয়? তো আমি ওই ওপর থেকে যে চৌকো একটা বক্স, একটা গোল বক্স পারলাম, সেইটার মধ্যে না সাবান আছে, শ্যাম্পু আছে, হ্যান্ড ওয়াশ আছে, তারপরে মশা মারা ধূপ আছে, ফাস্টকাট আছে, এটা ওটা বলতে পারো, পুরো দরকারি জিনিস পুরো ভর্তি। আর সেই সকল জিনিসগুলো আমি অনেক দিন থেকে পাই না, আমি কিন্তু কিনে কিনেই ব্যবহার করছি। তো আজকে পেয়ে গেলাম, ওগুলো আলাদা একটা বক্সের করে রাখবো যাতে পরে মনে থাকে। এখন চলো, ওপরটায় প্রচণ্ড ধুলো, প্রচুর ধুলো। আমি ঠিকভাবে ক্যামেরাটা তুলে দেখাতে পারছি না, এত উঁচুই, আমার স্ট্যান্ডটা অতটাও লম্বা হয় না। তো তারপর একটা জিনিসের ওপরে দাঁড় করিয়ে দিলাম, বেশ একটু উঁচু না করলে তোমরা দেখতে পাবে না। তো এখানটায় সুন্দর করে আমি এই যে খবরের কাগজ পেতে দিচ্ছি। এখন আপাতত খবরের কাগজ আছে কাছে, এইগুলোই পেতে দিচ্ছি। পরে ভাবছি ম্যাট ধরনের কিছু কিনে আনবো, সেটা এর ওপরে পেতে দিলে মুছতেও পারবো, আবার নষ্টও হবে না। তো এখানে আমার হেলমেট আর আমার মেয়ের হেলমেট পাশাপাশি রাখলাম। মেয়েকে নিয়ে স্কুলে যখন যাই তখন কিন্তু এগুলোর দরকার আগে পড়ে। তো যাই হোক, ওপরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কত যে হালকা লাগছে। এইটুকানি কাজ কিন্তু এতদিন ধরে অনেক বড় লাগছিল। সময় কিন্তু দিতে পারলে কাজ করতে সেরকম কষ্ট হয় না। আমরা সময়ের অভাবে ফোন ঘেটে ঘেটে সময় যখন পার করে দিই, মনে হয় এই যা কত সময় পার হয়ে গেল, অথচ ওই সময়টুকু ফোনের পেছনে না দিয়ে কাজের পেছনে দিলে কিন্তু আমাদের একদম সব সময় ঘরবাড়ি থাকবে পুরো ডিপ ক্লিন আর পরিপাটি। কিছু কিছু স্মার্ট টিপস মেনে চললে কিন্তু প্রত্যেক মাসে সংসার চালানোটাও অনেক সুবিধা হয়ে যায়। অনেক বোনেরা বলো যে আপু, তোমাদের এরকম কম ইনকামের মধ্যে কিভাবে এত বড় সংসার, বাচ্চা কাচ্চার স্কুল, টিউশন সব কিছু কভার করো। তো অনেকগুলো টিপস আছে যেগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে কিন্তু সংসারটা হবে অনেক সচ্ছল আর অনেক বেশি। প্রত্যেক মাসে একটা হিসাব করে নিতে হবে, আর যেখানে যেটাই খরচ হচ্ছে না কেন একটা ডায়েরিতে কিংবা একটা কোনো কাগজে কিন্তু সেটা টুকে রাখতে হবে। মাসের শেষে গিয়ে দেখতে হবে কোনটা বাড়তি খরচ হয়েছে, সেইটাকে হিসেব করে পরের মাসে আমাকে বাদ দিতেই হবে। এরকম একটা চিন্তাভাবনা করে নিতে হবে। এখন আমাদের এই যে নেট দুনিয়ায়, তো সোশ্যাল মিডিয়া আর কি এত বেশি চালু হয়েছে, আমরা যখন তখন ফোন ঘাঁটছি, কোনো একটা লাইভ ভিডিও দেখছি, সেখানে যেভাবেই হোক একটা শাড়ি কিংবা একটা চুড়িদারের পিস আমাদের পছন্দ হয়ে গেছে। আর এটা শুধু প্রথম সপ্তাহের ব্যাপার না, এরকম হয় আর কি দুই এক সপ্তাহ বাদে বাদে কোনো একটা কিছু দেখছি, অর্ডার করে দিচ্ছি সাথে সাথে, অথচ ভেবেও দেখছি না সেই জিনিসটা আমাদের দরকারি কি বেদরকারি। কিনা তো নিই, তারপরে ভাবা যাবে। পছন্দ যখন হয়েছে নিয়ে নিই, এরকম একটা ভাবি। টাকা যখন আছে নিয়ে নিই, পরে চিন্তা হবে। কিন্তু দেখবে সেই জিনিসটা কেনার পরে, তো দুদিন একদিন বাদে ব্যবহার করার পরে মনটা খুঁতাতে থাকে, কেন কিনলাম, না কিনলেও তো হতো। ওই রকম জিনিস তো আমার কাছে অনেক আছে। তো এরকম অহেতুক খরচ থেকে আমাদের কিন্তু একটু দূরে থাকতে হবে। আর দেখবে যে এই জিনিসটা আমরা আশা করব যে এটা কিনবো, খুব বেশি পছন্দ হয়েছে, অথচ আমার কাছে একটা আছে, এরকম আরও একটা দরকার আমার, এটা কিন্তু দরকার না। এটা হচ্ছে আমাদের মনের একটা প্রশান্তির জন্য আমরা নিয়ে থাকি। তো সেই একই জিনিস সাথে সাথেই না কিনে মনকে দুদিন ঠান্ডা হতে দিয়ে তারপরে ভাবনা চিন্তা করলে দেখবেন সেই জিনিসটা নেওয়ার ইচ্ছেই থাকবে না। কারণ প্রথম চান্সে আমাদের যে আগ্রহটা থাকে, সেই একই জিনিস কিন্তু দুদিন পরে গিয়ে করলে সেই আগ্রহটা থাকে না। তো ওই কারণে ভেবে চিন্তে হুট করে কিছু না নিয়ে আমাদের মনকে একদিন দুদিন সময় দেওয়া দরকার। তারপরে দেখবে সেই জিনিস থেকে আকর্ষণ আপনি আপ সরে আসবে। মনকেও কিন্তু অনেক বেশি শক্ত করতে হবে,
দেখবে আস্তে আস্তে জীবনে সফল করা অনেক সম্ভব। আমরা আর কি মনে মনে একটা ভেবেই নেব যে আমরা এই মাসে কোনো রকম অহেতুক খরচা করব না, একটা মাস অন্তত আমরা কষ্ট করে ভাবি, তারপরে দেখি কতটা বেশি সঞ্চয় হয়েছে। দেখবে একটা টাকা গোছানোর একটা নেশা হয়ে যাবে। মনে হবে এই মাসে 2000 হয়েছে, পরের মাসে আরও একটু কষ্ট করে চলবো, তাহলে 4000 টাকা গোছাতে পারবো। সাপোজ আমি বললাম, কারণ সবার ইনকামের ধারা কিন্তু একই রকম না, কেউ এর থেকে বেশিও গোছাতে পারবো, কেউ আবার কমও। আর একটা সবথেকে বড় জিনিস যেটা, আমরা এরকম যে শোকেস টোকেসগুলো আর কি ঘর কিনে পুরো ভর্তি করে রাখি, জামা কাপড় লাগবে না তো তারপরেও কিনে ভর্তি করে রাখি, কিন্তু কোথাও আত্মীয় বাড়ি যাওয়ার সময় আমরা ভেবে উঠতে পারি না এই 10টা 20টার ভিতরে কোনটা পরবো। ডিসাইড করতে করতে সময় লাগে, যে জিনিসপত্র রাখতেও তেমন কিন্তু অনেক জিনিসের দরকার পড়ে। আর এই জিনিসগুলো রাখার জন্য আমরা পরপর 2টো 3টে 4টে শোকেস আলমারি বাক্স কিনতে কিনতে ঘর ভর্তি করে ফেলি। সেই জিনিসগুলোকে মেনটেন করা, গোছানো, তো ঘরে আর জায়গা ধরছে না, তখন আবার একটা ওপরের ঘর দরকার, ওপরে ঘর করব, নিচের ঘর মোছার লোক নেই, পরিষ্কার করার লোক নেই, তখন একটা কাজের লোকের দরকার। এরকমভাবে কিন্তু পরপর খরচটা আমাদের বাড়তেই থাকে। সবসময় চেষ্টা করতে হবে ঘর খালি খালি রেখে দরকারি একটা জিনিস রাখতে, আর কেনাকাটার পরিমাণ কমিয়ে শোকেসটা একটু ফাঁকা ফাঁকা রাখতে, সবসময় যাতে অর্গানাইজ গোছানো থাকে। আর তার সঙ্গে আমাদের আলাদা আর কোনো জিনিসের প্রয়োজন না পড়ে, যে আরও একটা কিনবো আরও একটা কিনবো, তাহলে আমাদের ঘরে আরও জিনিস রাখতে সুবিধা হবে। তো এই আরও জিনিসের চক্কর থেকে একটু সরলে দেখবে অনেক বেশি ভালো ফল পাওয়া যায়। তো আমি আমার দিয়ে বুঝেছি যে বাক্সটার দরকার ছিল না, কিনেছি, এখন বাক্সটায় জিনিস রাখতে পারছি না, অথচ সেই জিনিসগুলো আমার লাগেই না, সবসময় বাক্সের মধ্যে পড়ে থাকে, তাহলে আমার কিনে কী লাভ? এখন বাক্সটা আর ভেবে পাচ্ছি না কি করব, এখন যদি বিক্রি করে দেই আগের মতো সেই দাম কিন্তু আমি পাবো না, এরকম একটা ব্যাপার। তো আমি আর কি সাপোজ তোমাদের সঙ্গে বলছি যে জিনিসগুলো দিয়ে আমাদের জীবনে অনেক বেশি সফল আনা সম্ভব। তো দেখবে ঘর যদি ফাঁকা থাকে, গোছাতে, ঝাড় দিতে, পরিষ্কার করতে, মুছতে কষ্ট অনেক কম হয়। আর যত বেশি জিনিস সেই ঘরে তত বেশি কাজ আর তত বেশি পরিচর্যা। আমরা অনেক সময় কি করি, ফ্রিজে খাবার রাখছি তো রাখছি, সেই খাবার জমতেই থাকছে, অথচ সেইটা কিন্তু আমরা পরের দিন বের করে খেয়ে ফেলছি না কিংবা শেষ করছি না কাউকে দিয়ে। আমরা রাখছি যে জিনিসটা ফেলে দেব, ফ্রিজে থাক, তার থেকে ভালো থাকবে, অথচ সেই একই খাবার 1 সপ্তাহ পরে গিয়ে আমরা ফেলে দিচ্ছি। তো আমার মনে হয় সবসময় এমনভাবে চাল নেওয়া দরকার, সবজি রান্না দরকার যে একটু কম হবে, বেশি না হবে। কিংবা দেখা যায় যে ভাতগুলো কিংবা সবজিগুলো বেশি হয়ে যাচ্ছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা আলাদা কোনো একটা রেসিপি বানিয়ে নিতেই পারি, নষ্ট না করতে পারি। অথবা যে সবজি ভাত যেগুলো আর কি নষ্ট হয়েছে, সেগুলো হাঁস মুরগি কিংবা পুকুর টুকুর থাকলে আমরা ফেলতে পারি, এতে করে খাবারগুলো ওয়েস্ট হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো আমরা কাজে লাগিয়ে নিতে পারি। কিছু কিছু এরকম ছোট্ট ছোট্ট টিপস কিন্তু আমাদের জীবনে অনেক বেশি কাজে দেয়। আর জামা কাপড় কেনা থেকে অবশ্যই আমরা মেয়েরা কিন্তু বিরত থাকতে পারি না, এই ঝোঁকটাকে যদি কমাতে পারি তাহলে জীবনে অনেক লাভ হয়ে থাকে। তো যাই হোক, যে কৌশলগুলো আর কি আমার কাছে মনে হয় আমার জীবনে অনেক বেশি কাজে লেগেছে, তোমাদের সাথেও শেয়ার করি। আর তোমরা ওইগুলো অনেক ভালোবাসো, আর প্রায় দিনই কমেন্ট করো, দিদিভাই তোমার সংসারের ছোট্ট ছোট্ট টিপসগুলো আমাদের সাথে শেয়ার করতে থাকবে। তো যাই হোক, দেখো এখানে নতুন পুরনো জামা কাপড় আলাদা আলাদা করে ভাঁজ করে রাখছি, যাতে করে খুঁজতে আর কোনো রকম সমস্যা না হয়। প্রত্যেক দিনই গাদা গাদা জামা কাপড় কাচা ধোয়া ভাঁজ করা এগুলো তো করতেই হয়। তো এখানে আমার একটা ব্যাসলেটের একটা কোটও ছিল, তো এটা আমার মেয়ে ভেঙে ফেলেছিল, সেটাকে ঠিক করছিলাম। তারপরে সিমরানের ঘরের খাটটা গুছিয়ে রাখার জন্য কাঁথা টাথা এদিক সেদিক হয়েছিল, সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, এগুলোকে এখন চলো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিই। সকাল মানে কাজের অনেক চাপ, অনেক প্রেশার, অনেক রান্না, আর সবটাই টাইমের মধ্যে শেষ করতে হবে, এইটা থাকে সবথেকে বড় একটা চিন্তা। তো দেখো এখানে নাইটি এটা ওটা যা ছিল সেগুলো রাখলাম, আর দুটো একটা যে নতুন জিনিস আছে এগুলো শোকেজের মধ্যে রাখলাম, আর সিমরানেরগুলো আলাদা একটা ড্রয়ারে রাখছি, কারণ ও না ওর যে জামা কাপড়গুলো আছে সেগুলো একটা বার করতে গেলে 10টা উড়িয়ে ফেলে, ওই কারণে আলাদা আলাদা করেই রাখি। আর ঈশারগুলো তো ওই ঘরের ড্রয়ারের মধ্যে রাখি। প্রত্যেক দিন পড়ার টেবিলটা অনেক সুন্দরভাবে গুছিয়ে নিই, তারপরেও কিন্তু একবার পড়তে বসলে যা তা একটা অবস্থা হয়ে যায়, আর সেগুলো আর গোছানোরও মানুষ থাকে না। কাজ করতে করতে এই হাতে একেবারে পড়ার টেবিলটাও গুছিয়ে নিই। একটা ঘরে ঢুকলে মোট কথা যেখানে যেটা সেটাই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই ছবিটা সিমরান এঁকেছিল,
ভাবছি এটা একটা কার্ডবোর্ডের উপরে বসিয়ে এটা এই ঘরের দেয়ালে যে কোনো একটা জায়গায় রেখে দেব। আর ঘরে যে কোনো জায়গায় টেবিলে এরকম জায়গায় আর কি সুন্দর সতেজ এরকম একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম, সেই জায়গাটার কিন্তু সুন্দর একটা অ্যাস্থেটিক লুক চলে আসে। তো যাই হোক, ঘরটাকে এখন খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর আমার সেলাই মেশিনও ঠিক করে এনে দিয়েছে। এইটার মধ্যে এবার অনেক কাজ করতে পারবো। অনেক কাজ জমা আছে যেগুলো আর কি করতে পারছিলাম না। বাড়িতে যদি একটা সেলাই মেশিন থাকে অনেক টাকা কিন্তু সেভ হয়। তো এই সেলাই মেশিনে আমার নিজের জামা কাপড়, তারপরে বাচ্চাদের টুকটাক ফ্রক ট্রক এটা ওটা বানানো, তো এই কাজগুলো কিন্তু আমি সুন্দর করতে পারবো। কি হয় জানো তো, খুব সুন্দর সুতি এক গজ কাপড় কিনলাম, সেটা কিন্তু 30 টাকা 40 টাকা 60 টাকা এর মধ্যে হয়ে যায় কাপড়টা। আর সেই এক গজ কাপড় দিয়ে নিজে নিজে যদি কেটে বাচ্চাকে জামা বানিয়ে দেওয়া যায়, সেইটা কিনতে গেলে কিন্তু প্রায় 100 150 200 টাকা লেগে যায়। তো ওই কারণে মেশিনটা সারাই করে নিলাম, যাতে করে এই কাজগুলো আমি বাড়িতে করতে পারি। এখন এই যে সানসেটের ওপরটা পরিষ্কার করব, সমস্ত জিনিসপত্র নামিয়ে একদম ঘরের ঝুলটুলগুলো ঝেড়ে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো এই ঘরটায় তার পুরো চারিদিকে এলোমেলো হয়ে আছে, এগুলোকে দেখি একটা মিস্ত্রি ডেকে সুন্দর করে ওয়্যারিং করে নিতে হবে। ঘরটা করেছি ঠিকই, এখনও পর্যন্ত কিন্তু ওয়্যারিং করা হয়নি। আর এই তারগুলো হাজব্যান্ডই লাগিয়েছে, আর ওই পিন মেরে মেরে রাখা হয়েছে। তো সংসারের এই খরচ সেই খরচ এই সকল কাজকর্ম করতে করতে তো কিছু কিছু কাজ কিন্তু দিনের পর দিন পড়েই থাকে। সেইটার পেছনে 2 টাকা খরচ করতে গেলে মনে হয় পেছনের যে খরচগুলো আছে এইগুলো আগে করে নিই। আর সেই দরকারি কাজগুলো কিন্তু দিনের পর দিন পড়েই থাকে। অল্প খরচ থাকলেও মনে হয় এই কাজটা পড়ে থাক, অন্য এক সময় হবে, অন্য এক সময় হবে, এই করতে করতে বছর পার হয়ে যায়। তো যাই হোক, দেখো সানসেটের ওপরটা একদম ডিপ ক্লিনিং করে হাঁড়ি কড়াগুলো গুছিয়ে রাখলাম। তো ঘরের মধ্যে হাঁড়ি কড়া রাখলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, এইগুলো একটা অন্য জায়গায় জায়গা করতে পারলে এখান থেকে সরিয়ে নেব। তো চলো বাইরের দিকে আসলাম, আর এখন একে একে সুন্দর করে সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। সকালবেলা উঠে ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু এই পোটোটাকে পরিষ্কার করতে হয়, আর এইটা আগে মুছতে হয়। তো এখানটায় কাদা হলে দেখতে একদমই ভালো লাগে না। আর বড় যে ট্রলিটা ওপর থেকে পেরেছিলাম সেটা কিন্তু প্রচুর নোংরা ছিল, তো সেটাকে সুন্দর করে পেরে পরিষ্কার টরিষ্কার করে রোদ্রে দিয়ে রেখেছিলাম, অনেক সুন্দর শুকিয়ে গেছে। ট্রলিটা যদি পুরো ধুয়ে দিতাম তাহলে কিন্তু একদম শুকাতো না। আর যে ব্যাগের বিভিন্ন জায়গায় আঠা দেওয়া আছে সেগুলো কিন্তু পানিতে ভেজালে ছাড়িয়ে যাওয়ার ভয় থাকে। ওই সকল ব্যাগগুলো খুব একটা বেশি দামি হয় না, আর আঠাগুলোও কিন্তু খুব একটা বেশি স্ট্রং হয় না। তো যাই হোক, পোটোটা পরিষ্কার করলাম, ব্যাগটা তো উপরে রেখে এসেছি। আর এখন আমার এই সুন্দর সাদের যে উঠানটা এইটাকে পরিষ্কার করব। চারিদিকে পানি, আর মাঝখানে একটুখানি ডাঙা, বলতে পারো চারিদিকে বিলের মাঝখানে একটুখানি দ্বীপ আছে। এখানটাই হচ্ছে আমার বাড়ি। তো সুন্দর করে উঠানটাকে পরিষ্কার করে নিচ্ছে, আর চারিদিকে ফুল ফুটেছে, দেখতে যে এত ভালো লাগছে তোমাদের কি বলবো। এই যে কলাবতী গাছটা কলা গাছের মতো দেখাচ্ছে, এই গাছটায়ও ফুল ফুটছে, আর দেখতে কিন্তু প্রচুর ভালো লাগছে। তো উঠোনের ধার দিয়ে ইচ্ছে আছে আরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগাবো, শুধু আরও একটু মাটি ফেলতে হবে। যতটুকখানি মাটি দিয়ে উঁচু করা ততটুকখানি ইট দিয়ে এরকমভাবে ঢাকা, আর চারিদিক থেকে পেপার দেওয়া বলে কিন্তু কোনো গাছই লাগাতে পারছি না। আর এখানে এখন আমার মেয়ে গেছিল ওর পিসির সঙ্গে ওইদিকে ঘুরতে, তো বাড়িতেও আসলো। আর এত বেশি দুষ্টু, এখানে এসে কিন্তু ফুল ছিঁড়ে নিচ্ছিল। তো আমি বলছিলাম এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছের ফুল, এই ফুলটা থাকলে পরে এখান থেকে সবজি হবে, যার কারণে ছিল না। এখানে যদি আমি না থাকতাম ও কিন্তু ওর মতন ফুলটা ছিঁড়ে নিয়ে কানে দিয়ে ঘুরে বেড়াতো, এরকম বেশি দুষ্টু। আর দেখো গাছে কিন্তু বরবটি হয়েছে, ঈশা কিন্তু বরবটিগুলো কত সুন্দর করে পারছিল। গাছটা এতটাই বেশি ছোট, বাচ্চারা কিন্তু যেই সেই হাতে পায়ে আর সুন্দর তুলতে পারে। বাড়ির সবজি গাছে ঝুলে থাকলে দেখতে কত ভালো লাগে বলো। এখান থেকে তুলবো আর রাখবো, 2-1 দিন কিন্তু বাড়ির সবজি দিয়ে যা হোক করে চালিয়ে নেওয়াই যায়। তো আমি সবসময় চেষ্টা করি বাড়িতে কিছু না কিছু লাগিয়ে রাখতে, যাতে করে 2-1 দিনটা একটু সেভ করে নেওয়া যেতে পারে। তো যাই হোক, এখানে নিচে আরও অনেকটা বরবটি ছিল, এগুলোকে আমি দেখে দেখে তুলে নিচ্ছিলাম, কারণ 2-1 দিন থাকলে এগুলো পুরো পেকে ফেটে দানাগুলো বেরিয়ে যাবে। তো বেশ অনেকটাই হলো, আর এর মধ্যে কিন্তু 1-2 আলু দিলে একসাথ খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো চলো, গাছে একটা ঢ্যাঁড়স হয়েছে, এটাকেও তুলে নিই, কারণ 2-1 দিন গেলে এই ঢ্যাঁড়সটাও কিন্তু পেকে যাবে। আর 2-4টে হলে আলু দিয়ে ভাজা করা যেত, কিন্তু যেহেতু প্রথম ফল একটা হলো ওইটাই তুলে নিলাম। আর এইদিকে আমি কাঠ মেলেছি নিচেই, তো অনেকগুলো কাঠ মেলে দিয়েছি। গরম গরম কাঠে কিন্তু উনানের রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়।
গ্যাসে রান্নার থেকেও কিন্তু উনানের রান্না বেশি তাড়াতাড়ি হয়ে যায়। চলে আসলাম পুকুর পাড়ে। এখন বেশ অনেকখানি বাসন আছে, এগুলোকে খুব সুন্দর করে মাজা ধোয়া করে নেব। পুকুরে বসলে বাসন মাজতে কিন্তু সেরকম সময় লাগে না। প্রচুর বাসন হলেও কিন্তু এখানে জায়গাও বড় পাওয়া যায়, আর ধুতে তো একদমই সময় লাগে না, চুবিয়ে চুবিয়ে নিলেই হয়ে যায়। অনেকেই বলো পুকুরে বাসন ধুতে অনেক ইচ্ছে হয়, কিন্তু যেহেতু আমরা শহরে থাকি, পুকুর নেই, তো তোমার পুকুর দেখেই মনে শান্তি লাগে। আর অনেক আফসোস হয় যদি একবার যেতে পারতাম। তো সত্যিই না, পুকুর দেখলে, অনেক পানি দেখলে এমনি ইচ্ছে হয় সেখানে কাজ করি, স্নান করি। তো এটা আমারও হতো আগে। তো এখন যেহেতু বাড়িতে পুকুর আছে, সেই আফসোসটা কিন্তু অনেকটাই কেটে গেছে। সাইডের নয়েজ হয়তো একটু আসতে পারে, আর পাশে যেহেতু কাজ হচ্ছে, ওই কারণে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখো অনেকটাই বাসন এখানে বসে কিন্তু খুব সুন্দরভাবে মাজা হয়ে গেল। আর এই যে কড়াটা আমি কিনেছিলাম, এটা যতই মাজি, যতই পরিষ্কার করি না কেন, এর ভেতরটা যে কি একটা কালো রং, এটা মোটে ওঠেই না। একদম এই যে দস্তাটা ভালো না। অনেকবার আমি এখান থেকে দস্তার কড়া কিনেছি, মোটেও ভালো হয় না। তো অনেকের দেখেছি দস্তার কড়া মাজলে কি দারুণ চকচক করে, কিন্তু আমি যতবারই কিনেছি না কেন, এই কড়াগুলো একদমই মাজলে, যাই করি না কেন, পরিষ্কার থাকে না। দুদিন পর নতুন করা একদম পুরো কালো কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, বাসনগুলো খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নেব। ভাদ্র মাসের রোদ্দুর যেমন, ঠিক গরমও কিন্তু তেমন। আর তার মাঝে মাঝে বৃষ্টি। এই সময়টা এত বেশি গরম আর কষ্ট, কি বলবো। এখানটায় রোদে মোটে বসতেই পারছিলাম না, প্রচুর গরম লাগছিল। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ঘরে যাব, রান্নাও করব। তো হাজব্যান্ড মাংস এনেছে, মাংসটাই আজকে রান্না করব। তো সকালবেলা যেহেতু একটা উনান জ্বালিয়েছিলাম, রুটি করেছিলাম, তো ওই উনানটা গরম আছে, ওখানেই রান্নাটা করব আজকে। এর মধ্যে চলে এসেছে আমার একটা অনেক দামি, অনেক প্রয়োজনীয় একটা জিনিস, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর ব্যাগটা দেখো আস্তে আস্তে, এই যে প্যাকেজিংটা কি অবস্থা হয়েছে। তো চারিদিক থেকে আমার শুধু মনে হচ্ছে যে এত চাপা চেপেছে যে জিনিসগুলোই নষ্ট না হয়ে গেছে। এর মধ্যে একটা বিল আছে, চলো এর মধ্যে কি কি আছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। তো সুন্দর প্যাকেজিং ছিল, কিন্তু ওপরের কার্টুনটা এত বেশি বাজে হয়ে গেছে, আমি ভাবছি ভেতরটা যে দুমড়ে গেছে কি তার ঠিক নেই। তো যেহেতু শ্যাম্পু, তারপরে কন্ডিশনার আর সিরাম ছিল, সিরামটা যদি বেরিয়ে যেত অনেক লস হয়ে যেত। দেখো তারপরেও কিন্তু মুখটা পুরো খোলা এসছে। তো কিছুটা ফাঁকা ছিল, জানি না এর থেকে বেরিয়ে গেছে কিংবা পড়ে গেছে কিনা। ওগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আর তোমরা স্টেক্স ক্যানভর এইগুলো ব্যবহার করে দেখতে পারো, শ্যাম্পু, সিরাম আর কন্ডিশনার। যাদের আর কি চুল প্রচুর বেশি খারাপ, প্রচুর ড্যামেজ, চারিদিক থেকে মনে হয় যেন চুলের আগা ফেটে গেছে, আর একটা শুকনো শুকনো ভাব, চুলে কোনো তেলাদ্ধ একটা ভাব নেই, একটার সঙ্গে আর একটা যেভাবে রাখো জড়িয়ে ফেলো, তো তারা একবার স্টেক্স ক্যানভর সিরামটা ব্যবহার করতে পারো। তো গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রচুর ভালো, আর একবার ব্যবহার করলে আর কোনো সিরাম ব্যবহার করতেই চাইবে না। স্টেক্সের অনেক রকম সিরাম আছে, তার মধ্যে পার্পেল কালারের যে ক্যানভো সিরামটা, পার্পেলও ঠিক না, মিসলি মিসলি কালারের, এইটা একবার ব্যবহার করে দেখবে, আর কোনো সিরাম কখনো ইউজই করতে ইচ্ছা হবে না। তো আমি একবার কিনেছিলাম, আমার তো চুল কম, অনেক দিন পরে কিন্তু হয়ে যায়, তো ওই কারণে আরেকটা নিলাম, আমার অনেক দিন হয়ে যাবে। তো যাই হোক, একটু দাম বেশি নেয়, তারপরেও কিন্তু অনেক দিন করে হয়ে যায়। জিনিস ভালো হলে দাম বেশি গেলেও কিন্তু সেটার মনে হয় না। অনেক বেশি দরকার ছিল, অনেক দিন আগে শেষ হয়ে গেছে, তার মতন সময় সুযোগ কোনোটাই কিন্তু ছিল না। তো যাই হোক, এখানে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে ভালোভাবে আলু দিয়ে, আর এর মধ্যে এখন আমি কষানো পানি দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো যেহেতু বেশ বড় বড় দিয়েছিলাম, ওই কারণে কিন্তু পানিটাও একটু বেশি দিয়েছিলাম। আলুগুলো সুন্দরভাবে কষিয়ে রেখে দিয়েছি যাতে করে ভেঙে না যায়। তারপরে মাংসটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আলুগুলোকে তুলে এইবার গরম মশলা, জিরে বাটা এগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর যেহেতু সবকটা বাটা মশলা দিয়েছি, এর টেস্ট কিন্তু দারুণ লাগবে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট করলাম, উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। এখানে বিকালবেলা আমার ননদ এসেছিল, তো হাজব্যান্ড আখ এনেছিল, সেইগুলো সবাইকে ভাগ করে দিলাম। বিকেলে হয়ে এসছে, চারিদিকে পুরো মেঘ অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটার মাঝে কিংবা কোনো অংশে যদি কোথাও খারাপ লেগে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। তো চলো, চারিদিকে মেঘ পুরো অন্ধকার হয়ে এসছে,
আসছি পরের দিন নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে।